কি অবস্থা অষ্টম শ্রেণীর কাঁচা বাচ্চারা, কেমন আছো তোমরা? বছরের নতুন দিনগুলো কেমন যাচ্ছে সবার? ভালো যাচ্ছে? ভালোই তো যাবে, তাই না? সবাই মাত্র ক্লাস 7 থেকে 8-এ উঠলা। নতুন বই, নতুন ক্লাস, সবকিছু নতুন, তাই না? কি পড়াশোনা শুরু করছো? হুম? নতুন বছরে নতুন বই হাতে পেয়ে পড়াশোনা শুরু করছো নাকি করোনি? আমি কিন্তু আজকে থেকে তোমাদের পড়াশোনা শুরু করে দিয়েছি। তোমাদের পড়ানো আজকে থেকে আমি শুরু করে দিয়েছি। তোমাদের যে গণিত বই আছে, গণিত বইয়ের আজকে হলো প্রথম লেকচার, প্রথম অধ্যায়ের। প্রথম অধ্যায়তে কি আছে দেখছো? প্যাটার্ন। তোমাদের প্রথম অধ্যায়ে প্যাটার্ন আছে। আজকে আমি প্যাটার্ন বুঝাবো। একটা ক্লাস, একটা ক্লাসে তোমাদের প্যাটার্ন কমপ্লিট হয়ে যাবে। ক্লাসটা খুব ছোট্ট। এই টপিক আছে মাত্র 5টা। আমি একটু লিখে রেখেছি, এই যে 5টা টপিক। 1, 2, 3, 4, 5। এই 5টা কেউ যদি ভালো মতো বোঝে, আর আমি আশা করছি কেউ যদি এই অল্প একটু ভিডিও দেখে, অর্থাৎ আমার এই ক্লাসটা যদি দেখে, তাহলে এটা তার একদম দেখলেই হয়ে যাবে। জাস্ট দেখলেই হয়ে যাবে। জাস্ট শুধু তুমি ক্লাসটা দেখো তাহলেই হয়ে যাবে। তোমাকে আর কেউ আটকাতে পারবে না। আর এই প্যাটার্ন যে কত গুরুত্বপূর্ণ, প্যাটার্ন যে কত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্যাটার্ন। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্যাটার্ন। বুঝা গেছে? আর এই প্যাটার্ন তুমি নিবন্ধনে যাও, বিসিএস এ যাও। তোমাদের অষ্টম শ্রেণীতে পড়ানো হচ্ছে তো প্রথম। তুমি নিবন্ধনে যাও, বিসিএস এ যাও, এই প্যাটার্ন সম্পর্কিত প্রশ্ন পড়বে। তাহলে তোমরা এখনই শিখে ফেলতেছো, তাই না? কেউ যদি এই প্যাটার্ন ক্লাসটা করে, তার নিবন্ধন প্লাস হলো যে যে চাকরি পরীক্ষাগুলো আছে, বিসিএস আছে, ওদেরও হয়ে যাবে। তো চলো আমরা একটু শিখি। আমরা একটু শিখি। প্যাটার্ন অধ্যায়ের নাম কি? প্যাটার্ন। প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন হচ্ছে কোনো কিছু একটা নির্দিষ্ট নিয়ম মেনে, কোনো কিছু একটা নির্দিষ্ট নিয়ম মেনে বারবার পুনরাবৃত্তি হবে। বুঝা গেছে? যেমন আমি যদি বলি যে 2, 4, 6, 8, 10, দেখো তো এখানে, দেখো তো 2 এর পরে 4 হয়েছে, 4 এর পরে 6 হয়েছে। তুমি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কি জানো? 1, 2, 3, 4, 5 এভাবে জানো না? হুম? তাহলে এখানে দেখো তো 2 এর পরে 4 গেছে, 4 এর পর 6 গেছে, 6 এর পরে 8 গেছে। অনেকে বলবে যে স্যার এগুলো তো শুধু জোড় সংখ্যাগুলো। হ্যাঁ, জোড় সংখ্যাগুলো বুঝলাম। বুঝলাম তোমার কথা, শুধু জোড় সংখ্যাগুলো। কিন্তু একটা জিনিস খেয়াল করছো তুমি? এই যে এখান থেকে এগুলো একেকটাকে পদ বলা হয় বা অঙ্ক বলা হয়, তাই না? তো এখানে যেহেতু আমরা প্যাটার্ন পড়তেছি, এখানে তোমরা পদ বলবা। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই প্রথম পদ এবং দ্বিতীয় পদের মাঝখানে ডিফারেন্সটা দেখো তো কত? 2 আছে, কত হলে 4 পাবো? অবশ্যই 2। 4 থেকে 6 এর পার্থক্য কত? 2। 6 থেকে 8 এর পার্থক্য 2। 8 এর পরে পার্থক্য কত? 2। আচ্ছা, সবগুলোর পার্থক্য 2। এরপরে তুমি বলতে পারবা যে 10 এর পরে কত? তাহলে দেখো তো 10 এর সাথে তুমি আরেকটা জিনিস খেয়াল করো। 8 এর সাথে 2 যোগ করছো, তুমি 10 পাইছো। দেখো 2 এর সাথে 2 যোগ করছো, 4 পাইছো। 4 এর সাথে 2 যোগ করছো, 6 পাইছো। 6 এর সাথে 2 যোগ করছো, 8 পাইছো। তাহলে 10 এর সাথে 2 যোগ করো, তুমি 12 পাবা। এরপরে কত হবে? 14 হবে। এভাবে চলতে থাকবে। তাই না? তো এই যে একটা নির্দিষ্ট নিয়ম মেনে বারবার পুনরাবৃত্তি হচ্ছে, একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতেছে, এই জিনিসটাই হচ্ছে প্যাটার্ন। বুঝা গেছে? এটা শুধু কি সংখ্যায় হতে পারে? এটা সংখ্যাও হতে পারে, ঘটনাও হতে পারে, আকৃতিও হতে পারে, তাই না? যদি আকৃতি বলি আমি, যদি আকৃতি বলি, তাহলে দেখো তো আমি জাস্ট একটা তোমাকে, এখানে কিন্তু দেখো প্যাটার্নের বেলা তোমাকে একটা ক্লু দিয়ে দিবে। প্রশ্নটা কেমন হবে? যে এই যে দিল একটা বৃত্ত, আয়ত, আবার বৃত্ত, আবার আয়ত, আবার বৃত্ত। এই যে একটা ক্লু দিয়ে দিছে, দিয়ে বলছে যে এখানে তোমাকে মানে হট চিহ্ন, এখানে কি বসবে?
এই যে দেখো তো, তুমি একটু খেয়াল করো তো, যে বৃত্ত, আয়ত, আয়ত, বৃত্ত, আবার বৃত্তের পরে আবার আয়ত। এবার বৃত্ত পড়ছে, অবশ্যই এখানে আয়ত হবে, তাই না? অবশ্যই। এই যে তুমি যে একটা নিয়ম দেখলা, বৃত্তের পর আয়ত, আবার বৃত্তের পর আয়ত, তাহলে অবশ্যই বৃত্তের পর আয়ত হবে। তুমি কি এখানে দিতা? তুমি কি এখানে দিতা বৃত্ত? কখনোই না। এই যে একটা নিয়ম, এটা হচ্ছে প্যাটার্ন। বোঝা গেছে? তো আরেকটু ভালো বুঝবা প্যাটার্ন জিনিসটা কি, আমরা যদি এগুলো করে আসি আরেকটু ভালো বুঝবা। বোঝা গেছে? তো চলো এগুলো একটু করে আসি। ১ নাম্বার টপিকটা, ১ নাম্বার টপিকে কি বলছি? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। বুঝা গেছে? এবার স্বাভাবিক সংখ্যাটা তোমরা ছোটবেলায় তো পড়ছো, স্বাভাবিক সংখ্যা। কেউ বলতে পারবা স্বাভাবিক সংখ্যা কোনগুলো? হুম? আমি জানি, আমি জানি অনেকে জানো। আবার কেউ, কেউ হয়তোবা একটু জানো কিন্তু ভুলে গেছো। তো চলো আমরা একটু এক্সপ্লেইন করি। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো ১ থেকে বড়, অর্থাৎ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, এই যে। বুঝা গেছে? স্বাভাবিক সংখ্যা শূন্য কিন্তু না, শূন্য কিন্তু না। ১ থেকে, ১ থেকে বড়, এগুলো কি স্বাভাবিক সংখ্যা। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? ১। সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা তুমি বলতে পারবা কত? হুম? অনির্দিষ্ট, অনির্দিষ্ট, তাই না? অনির্দিষ্ট। কারণ কেউ বলল ৭, আরেকটা কেউ বেশি শিক্ষিত, ও বলে ফেলল ৮, আরেকটা তার থেকে কেউ বেশি শিক্ষিত, ও বলে ফেলল ৯। তাহলে তুমি বলতে পারবা? এজন্যে আমরা বলি অনির্দিষ্ট বা ইনফিনিটি। বোঝা গিয়েছে? আচ্ছা, এটা হলো স্বাভাবিক সংখ্যা। এবার এই স্বাভাবিক সংখ্যাকে ২ ভাগে ভাগ করা হয়েছে। ২ ভাগে। স্বাভাবিক সংখ্যা কয় ভাগে? ২ ভাগে। একটা হলো মৌলিক, আর একটা হলো যৌগিক। মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। বোঝা গেছে? সংখ্যা, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যার মাত্র ২ টা গুণনীয়ক আছে। ১ আর যে সংখ্যাটা নিবে ওই সংখ্যা, ওই সংখ্যা। তাহলে কয়টা? ২ টা। যৌগিক সংখ্যার কোনটা? ১ আর ওই সংখ্যা তো থাকবেই, ব্যতীত আরো অন্য কিছু সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন, যেমন, যেমন আমি যদি ৩ নেই, আমি যদি ৩ নেই, তাহলে এখানে ১ আর ওই সংখ্যা, এখানে ৩ নিয়েছি মানে ৩, ৩ বাদ দিয়ে আর কোনো কিছু দিয়ে তুমি ভাগ করতে পারবা? কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবা? তাহলে এটা হচ্ছে মৌলিক, মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা যদি ৪ বলি, তাহলে ১ আর এই সংখ্যা ৪, এই ২ টা বাদ দিয়ে আর কি তুমি ২ দিয়ে ভাগ করতে পারবা। এই যে ২ দিয়ে ভাগ করতে পারতেছো। ১ আর ওই সংখ্যা, এই যে এখানে ৪ নিচে ৪, এটা বাদ দিয়ে আরো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছো। যার কারণ এটা হচ্ছে যৌগিক সংখ্যা। বুঝা গেছে? এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এটা মৌলিক, এটা যৌগিক। এবার বলো তো, ১ মৌলিক না যৌগিক? ২ মৌলিক না যৌগিক? ৩ মৌলিক না যৌগিক? ৪ মৌলিক না যৌগিক? বলো তো। ১ কি বলবা? ১ এর কয়টা গুণনীয়ক দেখো তো? মাত্র শুধু একটা গুণনীয়ক। ১ দিয়েই পারবা। আর ওই সংখ্যা কোনটা? ওই তো ১। ওই সংখ্যাটা তো ঘুরে একই, তাহলে একটা। তাহলে এটা কি মৌলিক না যৌগিক? দেখো, ১ মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। এটা জাস্ট কোন ভাগের একটা মৌলিক একক মাত্র। বুঝা গেছে? এটা নিয়ে আমরা এখানে কথা বলবো না। ২ দেখো তো, ২ মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? অনেকে তো বলো যে এটা যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা, সেজন্য যৌগিক বলে দাও। হুম? এটা কি যৌগিক? দেখো, ২ কে তুমি কত দ্বারা ভাগ করতে পারবা? ১ দিয়ে পারবা?
অর্থাৎ 2 এর গুণনীয়ক, 2 এর গুণনীয়ক কত? 1 আর কত? ওই সংখ্যা, তাহলে 2 আর অন্য কিছু পারবা? তো এটা তো মৌলিকের বৈশিষ্ট্য হয়ে গেল। মাত্র 2 টা গুণনীয়ক থাকবে। তাহলে 2 অবশ্যই মৌলিক। 2 অবশ্যই কি? মৌলিক সংখ্যা। 3, 3 তো দেখে আসলাম। 3 তো দেখে আসলাম এখানে মৌলিক সংখ্যা। 4, 4 দেখে আসছি এখানে যৌগিক সংখ্যা। তাহলে যদি কেউ বলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। বুঝা গেছে? আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা, সবচেয়ে যৌগিক সংখ্যা কত? 4। সবচেয়ে যৌগিক সংখ্যা কত? 4। দেখো 2 মৌলিক, 3 মৌলিক, 2 মৌলিক, 3 মৌলিক, তাহলে 4। সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো 4। এটা একটু মাথায় রাখবা। বুঝা গেছে? এটা একটু মাথায় রাখবা। চলো, এগুলো যদি মাথায় থাকে, মানে কেন শিখালাম এগুলো? কেন শিখালাম? তোমাদের বইয়ে আছে, তোমাদের বইয়ে আছে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা এবং কতটি যৌগিক সংখ্যা আছে? কতটি মৌলিক সংখ্যা এবং কতটি যৌগিক সংখ্যা আছে? তুমি একটু দেখবা। 2, 3, 5 আর 7, এই কয়েকটা সংখ্যা দ্বারা 1 থেকে 100 পর্যন্ত তুমি সংখ্যাগুলো লিখবে। লেখার পরে 2, 3, 5, 7 এগুলো দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে সেগুলো সবগুলোই যৌগিক। সেগুলো সবগুলোই যৌগিক। আর যেগুলো যাবে না সেগুলো মৌলিক। অর্থাৎ এগুলো দ্বারা তুমি ভাগ করে দেখবে, এগুলো তোমার অস্ত্র, এগুলো দিয়ে তুমি যুদ্ধ করবে, ওগুলোকে কাটবে সংখ্যাগুলো। বুঝা গেছে? আচ্ছা, এটা তোমাদের বইয়ে আছে। এবার তাহলে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, আমরা এবার একটু প্যাটার্নটা দেখে আসি। প্যাটার্নটা দেখে আসি। হুম, স্বাভাবিক সংখ্যা বুঝলাম, এবার প্যাটার্নটা দেখে আসি। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা কিন্তু ধনাত্মক হয়। বুঝা গেছে? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 1, 2, 3 এগুলোই তো স্বাভাবিক সংখ্যা, নাই না? এবার স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তুমি কিন্তু অলরেডি দেখে আসছো। এই যে দেখো একটু, যদি দেই 3, 3, 5, 7, 9, 11, এখানে দেখো তো এটা প্যাটার্ন মানছে কিনা, দেখো তো এটা প্যাটার্ন মানছে কিনা। দেখো তো এখান থেকে এর পার্থক্য কত? 3 থেকে 5 এর পার্থক্য 2, 5 থেকে 7 এর বিয়োগ করো, তুমি 7 থেকে 5 বিয়োগ করো 2 পাবা, 9 থেকে 7 বিয়োগ করো 2 পাবা, 11 থেকে 9 বিয়োগ করো 2 পাবা। তাহলে এর পরের সংখ্যাগুলো কি হবে? এগুলো তো স্বাভাবিক সংখ্যা, তাই না? এটাও একটা প্যাটার্ন আছে। এরপরে কত হবে? অবশ্যই 13 হবে, অবশ্যই 15 হবে। এটা একটা প্যাটার্ন। আরো দেখি উদাহরণ। যদি আমি 4, 8, 12, 16 দেই, এরপরের গুলো বলতে হবে কত। দেখো তো এখানে কত মানছে? 4, এখানে কত দেখো 4, এখানেও 4, তাহলে এরপরের গুলো কত হবে? অবশ্যই 20 হবে, 24 হবে, তাই না? যদি বলি 3, 7, 11, 3, 7, 11, তারপরে কত? 11, 4, 14, দেখো তো এই যে তোমাকে একটা কিন্তু ক্লু দিয়ে দিবে, আগে এরকম করে দিয়ে দিবে, বলবে যে এর পরের সংখ্যাগুলো কত। তাহলে এখানে তুমি দেখো তো ডিফারেন্সটা কত? 3 থেকে 7, 7 আছে। 3 থেকে কত হলে 7 পাবো? অবশ্যই 4। 7 থেকে 11, অবশ্যই 4। 11 থেকে 14, দেখো তো একটু ভুল হয়েছে, 15 হবে। এটা 15 হবে। বোঝা গেছে? 11 থেকে 15, দেখো তো এখানেও 4 পাবা, তাহলে 15-র পরে কত হবে? 4 যোগ দাও, 15, 15 যোগ 4, তাই না?
কারণ এর থেকে এটা বড়, 4 বড়। 7 থেকে 11 কত বড়? 4 বড়। তাহলে 15 থেকে অবশ্যই যে সংখ্যাটা হবে সেটা 4 বড় হবে। 15 আর 4 এ কত? 19। তারপরেরটা কত হবে? 19 যোগ 4, 19 যোগ 4 কত হবে? হ্যাঁ? কত হবে? 19, 20, 21, 22, 23, 24, তাই না? সরি 19, 20, 21, 22, 23, 23, তাই না? দেখো এভাবে হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তৈরি করা হয়। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তৈরি করা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যার প্যাটার্নও তুমি বুঝে গেলে কিভাবে তৈরি হয়। এবার একটা চলো তো গল্প শুনি। অনেক তো বললাম। এবার একটা গল্প শুনি। গল্পটা হচ্ছে যে 1780 সালের এক ঘটনা। এক ছেলে খুব মেধাবী ছিল। এক ছেলে কি ছিল? খুব মেধাবী। তো সে তার বাবার প্রতিটা যে কথাগুলো আরকি ভুল ধরে, সে প্রতিটা ভুল ধরতে পারে। এমনকি সে ভুলটাও সে বলে দিতে পারে যে এইটা হবে। এমনকি সে বুদ্ধিমত্তার সাহায্যে সে অল্প একটু বয়সে মাত্র ৩ বছর তখন। মাত্র ৩ বছর। এই অল্প একটু বয়সে তার বাবার কাজগুলো করে দিতে পারে বুদ্ধিমত্তার সাহায্যে। কি এক আজব না? তো এই ছেলে যখন বড় হইছে, প্রাথমিক লেভেলে উঠছে, ক্লাস 3 তে পড়ে, সেই সময় তার গণিত শিক্ষক চিন্তা করলেন যে একটু বোরিং ফিল করতেছি, তাহলে এমন কিছু এদের করতে দেই তাহলে এরা তো করবে একটু দেরিতে, আমারও কিছু এই সময় রেস্ট হয়ে যাবে। হ্যাঁ? কিছু সময় পর দেখা যাচ্ছে মানে কিছু সময় অল্প কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে এক ছেলে অঙ্ক করে নিয়ে চলে আসছে। স্যার তো অবাক যে কিভাবে সম্ভব এত দ্রুত করা? এত দ্রুত অঙ্কটা করা কিভাবে সম্ভব? আমাকে তো রেস্টও করতে দিল না। তো চলো কি এমন টেকনিক যেটা দিয়ে আমরা শিক্ষককে কি আরাম করতে দেব না, তাই না? শিক্ষক কি অঙ্কটা দিয়েছিলেন জানো? শিক্ষক দিয়েছিলেন যে ১, ২, ৩ যে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আছে ১, ২, ৩ এইরকম ১০০ পর্যন্ত অর্থাৎ ১০০টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে দিয়েছিলেন। যোগফল ১, ২, ৩ এরকম করতে, করতে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল করতে দিয়েছিলেন। সেই ছেলে কিছুক্ষণের মধ্যে হুট করে সমাধান করে ফেলছে। কিভাবে সমাধান করে ফেলছে? সেটা একটু দেখি। সে চিন্তা করলো, অঙ্ক করতে যেয়ে সে চিন্তা করলো যে ১ প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা। প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা। দেখো তো ১ আর ১০০ মিলে সে চিন্তা করলো ১ যোগ ১০০। ১০১ হয়। আবার দেখো ১ প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা বা প্রথম পদ এবং শেষ পদ। দেখে যোগ করলে ১০১ হয়। আবার দ্বিতীয় আর এদিকের একটু আগে মানে ৯৯ তম পদ। এইটা ২। ২ আর এখানে হচ্ছে কত? ৯৯, তাই না? ২ আর ৯৯ যদি যোগ করে তাও দেখি ১০১। এবার চিন্তা করলো ৩ আর এদিকে কত হবে? ৯৮ লিখলে, তাই না? তো ৩ যোগ ৯৮ সেও দেখলো ১০১। সেটাও দেখলো কি ১০১। তো সে একটা মজার বুদ্ধি বের করলো। যে ২ টা সংখ্যা মিলে এত হচ্ছে ১০১। এখানেও ২ টা সংখ্যা মিলে ১০১। এখানেও ২ টা সংখ্যা মিলে ১০১। তাহলে এইরকম করে কতটা জোড়া হবে? ২ টা সংখ্যা মানে ১ জোড়া। কতটা জোড়া হবে? অবশ্যই ৫০ টা জোড়া হবে। তাই না? তাহলে ৫০ টা জোড়া হবে। এই ৫০ টা জোড়ার মান কত বের হবে? ১০১ করে। ১০১ করে বের হবে। তো সে চিন্তা করলো
আমি যদি এই ১০১ কে ৫০ দ্বারা গুণ করে ফেলি, আমি যদি ১০১ কে ৫০ দ্বারা গুণ করে ফেলি, তাহলেই তো যোগফল হয়ে গেল। তাই না? তাহলে কত হবে? ৫ কে ৫, ৫ শূন্য শূন্য, ৫ কে ৫, এই যে ৫০৫০। এটাই তার ছিল উত্তর। ধুম করে ফেলল। সে ধুম করে ফেলল। ছেলেটার নাম ছিল কিন্তু গাউস। বুঝা গেছে? ছেলেটার নাম ছিল গাউস। সে কি করলো? প্রথম পদ এবং শেষ পদ যোগ করছে। যোগ করার পর মোট পদ কয়টা ছিল? ১০০ টা। ১০০ টার অর্ধেক অর্থাৎ জোড়া হইছে ৫০ জোড়া, ৫০ দিয়ে গুণ করে ফেলছে। এই যে একটা ও নিজে সূত্র তৈরি করে ফেলল। সূত্রটা কি হচ্ছে? গাউসের সূত্র। ছেলেটার নাম কি ছিল? গাউস। এখান থেকে গাউসের সূত্র। তো চলো এই গাউসের সূত্রটা একটু সুন্দরভাবে আমরা লিখি। সে কি করছিল? প্রথম পদ এবং শেষ পদ, এটা কিন্তু যোগফলের সূত্র, তাই না? অর্থাৎ আমরা পড়তেছি কিন্তু এই ২ নাম্বার আইটেম, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে যোগফলের সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ, তাই না? শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ। আর সাথে কি করছিল? যে এই যে ৫০ জোড়া, অর্থাৎ মোট পদ ছিল ১০০ টা, তার অর্ধেক, তাই না? ৫০ টা পদ দ্বারা কি করলো? গুণ করলো, তাই না? তাহলে দেখো তো সে কি করলো? গুণ করলো। পদ সংখ্যা কতটা ছিল? মোট পদ এখানে লিখে দাও তুমি। মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা ডিভাইডেড 2। তার মোট পদ সংখ্যা এখানে ছিল ১০০ টা, আর এই যে ২ দিয়ে ভাগ করলে ৫০ টা হয়ে যায়, তাই না? কি করছিল? গুণ করছিল। সেখান থেকেই এই সূত্রটা তৈরি হয়ে গেল। যোগফলে এই সূত্রটা তৈরি হলো গাউসের। বুঝা গেছে? তো এখন তুমি একটু সুন্দর করে লিখলে কি হবে? প্রথম পদ যোগ শেষ পদ, এটা তো উপরের সংখ্যা, তাই না? গুণিত পদ সংখ্যা লেখো। পদ সংখ্যা নিচে ২ দ্বারা ভাগ। এটা কিসের সূত্র? যোগফলের সূত্র। বুঝা গেছে? গাউসের যোগফলের সূত্র। এটা তোমরা বড় হলে ধারা সম্পর্কে বলবা, মানে ধারা, এগুলো ধারা নামে পরিচিত। বুঝা গেছে? সমান্তর ধারার যোগফলের সূত্র এটা। তাহলে আমরা এটাও শিখে গেলাম। এবার আসো জ্যামিতিক প্যাটার্ন। এটা একটু শিখি। জ্যামিতিক প্যাটার্ন। এবার আসো জ্যামিতিক প্যাটার্ন, এটা পড়বো। জ্যামিতিক প্যাটার্ন অর্থাৎ প্যাটার্নটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, এটা দেখবো আমরা। জ্যামিতিক প্যাটার্ন বা প্যাটার্নটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে সেটা দেখব। চলো একটা প্যাটার্ন করি তাহলে। ৩, ৬, ৯, ১২ ... ধরে নাও সাপোজ সংখ্যা ধরতে পারো। এখানে ৩টা কাঠি, এখানে ৬টা কাঠির সংখ্যা, এখানে ৯টা, এখানে ১২টা। এর পরে কয়টা কাঠির সংখ্যা হবে? তুমি বলতে পারতেছো যে যেহেতু এখানে ডিফারেন্স হচ্ছে ৩ আর ৬ এর কত? ৩, এখানেও ৩, এখানেও ৩, তাহলে তুমি বলতে পারতেছো যে অবশ্যই এখানে ১৫ হবে, তাই না? অবশ্যই এখানে ১৫ হয়। যদি প্রশ্নটা এমন হয় এক প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, যদি বলে ২০তম পদের কাঠির সংখ্যা কত? যদি বলে ২০তম পদের কাঠির সংখ্যা কত? যদি বলে ২০তম পদের কাঠির সংখ্যা কত, তখন তুমি কি করবা? তুমি কি এইভাবে লিখবা? যদি বলে ১০০তম, তখন কি লেখা সম্ভব আজও? হ্যাঁ?
তখন আমাদের দেখতে হবে যে এটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, এই প্যাটার্নটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তো চলো এই প্যাটার্নটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে সেটা একটু দেখে নিই। এই প্যাটার্নের পার্থক্য কত? 3। পার্থক্য কত? আবার বলি, পার্থক্য কত? 3। তাহলে তুমি পার্থক্য 3 লিখে দিবা। বোঝা গেছে? এটা কত? পার্থক্য 3 লিখে ফেলবা। সঙ্গে শুধু একটা জাস্ট ক দিয়ে দিবা। জাস্ট ক দিয়ে দিবা। কটা কি? কটা তোমাকে ১তম পদের মান বের করতে বলুক, ২তম পদের মান বের করতে বলুক, ৩তম পদের মান বের করতে বলুক বা ২০তম। এই ক এর মান শুধু সেগুলো বসায় দিবে। জাস্ট হয়ে গেল। কিন্তু কাজ কি শেষ? না, কাজ শেষ না। একটু দেখতে হবে। এখানে পার্থক্য ৩। তুমি ৩ এর সাথে ক বসাইছো। এবার এই ক এর মান তুমি ১ ধরবে। ক এর মান ১ ধরবে। ক এর মান কি? ১ ধরবে। ১ ধরার পরে এর সাথে দেখো তো ক এর মান ১ ধরলে কত? ৩ ১ কে ৩ হয়। এবার তুমি প্রথম পদের সাথে মিলাবা। প্রথম পদের সাথে মিলাবা তুমি। ৩ ১ কে ৩, তাহলে এখানে আছে ৩। তাহলে আমাদের কি এখানে কোনো কিছু যোগ করতে হবে, বিয়োগ করতে হবে? না। তাহলে এইটা ৩ ক এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। বোঝা গেছে? তাহলে ২০তম পদ ৩ গুণিত ক এর মান কত? ২০। ৬০। ৩ ২০ ৬০। তাহলে এখানে কত হবে? ২০তম পদ ৬০ হবে। বোঝা গেছে? এবার যদি এমনটা হয় পার্থক্য তোমার হচ্ছে ২ ২ ২ ৫ ৮ ১১ এই যে ডট ডট বলল যে ৫০তম পদের মান, বা যেহেতু কাঠির সংখ্যা তাহলে ৫০তম পদের কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে তোমার ডিফারেন্স কত এখানে দেখো তো? ২ থেকে ৫ ৩, ২ থেকে ৫ কত? ৩, ৫ থেকে ৮ ৩, এখানে কত? ৩, তাই না? ১১ পরে কত? ৩ যোগ করলে ১৪ হয়। তুমি বলতে পারলা ১৪, কিন্তু তোমাকে তো বলছে ৫০তম। তোমাকে দেখতে হবে কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। কি বলছিলাম? যেটা ডিফারেন্স পার্থক্য তুমি সেটা ধরে ফেলবা। ৩ ধরে ফেললা। ওর সাথে কি দিবা? ক দিবা। এবার ক এর মান কত ধরবা? ১ ধরবা। প্রথমে ১ ধরবা। ১ ধরে এই রাশিকে মিল করাবা। ক এর মান যদি ১ বসাই, ক এর মান যদি ১ বসাই তাহলে ৩ গুণিত ১, ৩ ১ কে ৩, কিন্তু আছে তো এখানে ২। তাহলে অবশ্যই আমাদের ১ বিয়োগ করতে হবে, তাই না? তাহলে কিন্তু আমি ২ পাবো। যদি ১ বসাই ৩ ১ কে ৩, ৩ থেকে ১ বিয়োগ করলে ২ হবে। এই যে এবার কিন্তু এই বীজগাণিতিক রাশিকে এই প্যাটার্নটা সমর্থন করে। এবার তোমাকে বলছে ৫০তম পদের কাঠি সংখ্যা কত? তাহলে তুমি ক এর মান এবার ৫০ বসাও। ৩ গুণিত ৫০ বিয়োগ ১, তাই না? এবার কত? ৩ ৫ ১৫, ৩ ৫ ১৫০ বিয়োগ ১ কত হবে? ১৪৯। তাহলে এই প্যাটার্নের ৫০তম পদের মান কত হবে? ১৪৯। বোঝা গেছে? এটাই হলো বীজগাণিতিক প্যাটার্ন। বুঝাতে পারছি? এবার এই আরেকটা দেখি, তাহলে তোমরা ক্লিয়ার হবে আর কি। আরেকটা দেখি, তোমাকে বলছে ৩ ৯ ১৫ ২১, এই যে ডট ডট ডট। বলছে যে ২০তম পদের মান কত? তাহলে দেখো তো ডিফারেন্সটা দেখো তো কত? অবশ্যই ৬, তাই না? ৯ থেকে ১৫ বিয়োগ করো কত হবে? ৬। এখান থেকে
বিয়োগ করো, কত হবে? 6। তাহলে তুমি 6 ধরে ফেললা ডিফারেন্স। এবার ওর সাথে ক বসাই দিবা। এবার এই ক এর মান তুমি ১ বসাবা। প্রথমে ১ বসাই, এই যে এটার সাথে মিলাবা, প্রথম পদের সাথে। ক এর মান যদি ১ বসাও, তাহলে ৬ গুণিত ১, ৬ গুণিত ১, ৬ একে ৬, কিন্তু আছে তো এখানে ৩। তাহলে তুমি কি করবা? ৬ থেকে কত বিয়োগ করলে ৩ পাবা? অবশ্যই ৩, যে বিয়োগ ৩। এবার এই বীজগাণিতিক রাশিকে এই প্যাটার্নটা সমর্থন করে। বোঝা গেছে? এবার তোমাকে কত বলছে? ২০তম পদের। তাহলে ক এর মান তুমি ২০ বসাই দিবা। ৬ গুণিত ২০ বিয়োগ ৩, এই যে ৬ দুগুণে ১২, ৬ দুগুণে ১২, ১২০ বিয়োগ হলো ৩, ১২০ বিয়োগ হলো ৩, কত হবে? ১১৭, ১১৭। তাহলে এই যে এই প্যাটার্নের ২০তম পদের মান কত হবে? ১১৭। বুঝা গেছে? আমার মনে হয় না জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আর কার সমস্যা আছে। কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে, এটা নিয়ে আর কোনো সমস্যা আছে। এবার আমরা একটু লাস্ট পর্যায়ে চলে আসছি। এটা তেমন কিছু না আহামরি। একটু দেখব ফিবোনাক্কি সিরিজ। ফিবোনাক্কি সিরিজ কি? ফিবোনাক্কি সিরিজ হইল তোমার 0, 0 আর 1 থাকবে। সরি, 0 আর 1 থাকবে। 0 আর 1 থাকবে। বাংলায় বলি 0 আর 1 থাকবে। এর পরের মান 1, 2, তোমাকে এখান পর্যন্ত ক্লু দিয়ে দিছে। হ্যাঁ, 2 এর পরের মান দিয়ে দিছে। এর পরেরগুলো তোমাকে লিখতে হবে। বুঝা গেছে? তো ফিবোনাক্কি সিরিজের প্রথম ক্লু হচ্ছে 0 এবং 1 থাকবে, এবং পূর্বের যে পদ, মানে এই যে এই পদটা আমরা কোথা থেকে পাইছি? এই পূর্বের যে পদগুলো তার যোগফল। দেখো 0 আর 1 যোগ করলে কিন্তু একই হয়। আর 1 আর 1 যোগ করলে কত? 2 হয়। এবার 2 আর 1 এ যোগ করলে কত? 3 হবে। তাই না? এবার 2 আর 3 যোগ করলে কত? 5 হবে। এবার 5 আর 3 যোগ করলে 8 হবে। এবার 8 আর 5, 5 আর 8 যোগ করলে কত? 8 5 13 হবে। এই যে। এবার 8 আর 13 যোগ করবে। বুঝা গেছে? এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। এখানে পার্থক্য কত দেখো তো? 1, এখানে দেখো তো 0, এখানে দেখো তো 1, এখানে পার্থক্য কত দেখো তো? 1, এখানে পার্থক্য কত দেখো তো? এখানে পার্থক্য কত? 2, এখানে পার্থক্য কত? 3, এখানে পার্থক্য কত? 5, তাই না? এটা কিন্তু আগেরটা কিন্তু 6, 6, 2, 2 এরকম একটা মিল ছিল। কিন্তু এইটা মিল নাই। তো এখানে একটা ক্লু পাবা তুমি, 0 এবং 1 দিয়ে শুরু হবে। আর পরের যে পদটা, অর্থাৎ এটার মানটা তুমি পাবা পূর্বের পদের যোগফল। অর্থাৎ 1 আর 0 যোগ করলে 2। এটার মানটা কিভাবে পাবা? পূর্বের পদের 2টা, এটা আর এটা। 1 আর 1 এর যোগ করলে 2। এবার তুমি যদি 13, 13, 13 এটা কিভাবে পাবা? পূর্বের যে 2টা মান, পূর্বের যে 2টা মান আছে, এই যে এই 2টা, 8 5 13, এভাবে। এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। বোঝা গেছে? এমন আহামরি কিচ্ছু না। এবার ম্যাজিক বর্গ গঠন। এটা শিখলেই আমাদের ক্লাস শেষ। এমনকি প্যাটার্নের যত কিছু আইটেম আছে সব কভার হয়ে যাবে। বোঝা গেছে? আমরা তো বর্গ আশা করছি শিখছি, তাই না? বর্গ কি? এই দিক থেকে যদি 2 থাকে, এই দিকেও সেম 2 থাকবে, তাই না? তাহলে এটা হচ্ছে বর্গ। অর্থাৎ 2 গুণিত এর ক্ষেত্রফল কত? 2 গুণিত 2 বাহু স্কয়ার, তাই না? 4। এটা হচ্ছে বর্গ। আর এই যে বর্গটা যে পাইছি 4, এটা হওয়ার কারণ কে? এই যে এটা হচ্ছে বর্গমূল, তাই না? এটা কি? বর্গমূল, তাই না? হ্যাঁ। তো ম্যাজিক বর্গ এবার গঠন করব। প্রথমে শিখবো আমরা 3, 3 এর বর্গ কত? 3 গুণিত 3, তাহলে 9, তাই না? এই 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করি। ঘর সংখ্যা কয়টা হবে? অবশ্যই 9টা হবে। তাহলে চলো, এই যে
এই যে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর হয়ে গেছে। এবার এইদিকেও তাহলে তিনটা ঘর হতে হবে। এই যে দেখো ১, ২, ৩ এদিকেও ৩টা, এদিকেও ১, ২, ৩। এখানে একটু কথা বলবে যে সারি আর কলাম, সারি আর কলাম। এখানে ৩টা সারি, ৩টা কলাম। সারি আর কলাম কি আমরা চিনি? হুম? কলাম হচ্ছে খাড়াগুলো। কলাম হচ্ছে কি? খাড়াগুলো। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। আর সারি কোনগুলো? পাতালাগুলো। অর্থাৎ এটা একটা, এটা একটা, এটা একটা। সারি বা রো। বোঝা গেছে? এই যে এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। কলাম এটা একটা, এটা একটা, এটা একটা। তো ৩ ক্রমের ম্যাজিক বর্গ। তাই না? ঘর সংখ্যা দেখো তো ৯ টা হইছে কিনা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। বোঝা গেছে? এবার এখানে সংখ্যা কত হবে? যেহেতু ৯ আমরা ৯ পাইছি, তাহলে এখানে যতগুলো সংখ্যা এই ঘরগুলোর মধ্যে বসবে ০ থেকে ৯ এর মধ্যেই বসবে। ০ থেকে ৯ এর মধ্যেই বসবে। আমাদের এখন ১ম কাজ হলো যে কিভাবে এই ঘরগুলো পূরণ করব, এমনকি আমাদের একটা সিরিয়াল প্যাটার্ন মেইনটেইন করবে। সেটা একটু দেখি। ১ম এ তুমি এই যে মাঝখানে ১ বসাবা। ১ বসানোর পরে তুমি ঠিক এই যে কর্ণ বরাবর হয় এদিকে আসবে, তারপরে এদিকে যাবে। ঠিক এই কর্ণ বরাবর এখানে কোনো ঘর আছে? নাই। তাহলে তোমাকে এদিকে আসতে হবে, আর নয়তো এদিকে যেতে হবে। তো এখানে ঠিক শেষ দিকে দেখো তো, তুমি ১ম এ এইটা এখানে ১ নিবা। ১ নেওয়ার পরে কর্ণ বরাবর যদি ঘর থাকে তাহলে এখানে তুমি বসাবা ১ এর পরে ২, আর নয়তো ঠিক একদম নিচ বরাবর আইবে শেষে। আর নয়তো এদিকেও যদি কোনো ঘর না থাকে তাহলে ঠিক এই দিকে আইবে। তাহলে তোমার এই দিকে আসো নিচে, এদিকে অলরেডি শেষে একটা ঘর আছে। তাহলে ১ এর পরের সংখ্যা কত? ২। বোঝা গেছে? ১ এর পরের সংখ্যা কত? ২। এবার ঠিক এর কর্ণ বরাবর এদিকে আসবে, এদিকে কোনো ঘর নাই, তাহলে এই দিকে যাও। এদিকে শেষ এটা। তাহলে এখানে ৩ বসাও, ৩ বসাও। এবার ৩ এর পরে দেখো তো এই যে কর্ণ বরাবর এখানে তো সংখ্যা আছে। তাহলে আমরা কি করব? এদিকে আসবো নাকি এদিকে আসবো? যেহেতু এখানে পূরণ আছে, তাহলে ৩ এর ঠিক নিচে চলে আইবো। এখানে বসাই দিবা ৪, ৪। এরপর, এরপর কত? ৫, তাই না? ঠিক এই কর্ণ বরাবর। তাহলে এখানে ৫ বসাই দিলা। তারপরে ঠিক এখানে ৬ বসাই দিলা। তারপর এবার এখানে যাবা, কিছু তো নাই। তাহলে এখানে আসো, এখানেও ঘর নাই, এদিকে ঘর নাই। তাহলে তোমার কাজ কি? এই যে ঠিক বরাবর ৭। তাই না? এবার তুমি এই কর্ণ বরাবর যাও। এদিকে আছে ঘর? নাই। তাহলে এইদিকে। তারপর ৮। বোঝা গেছে? এবার এটার ঠিক কর্ণ বরাবর যাও। এইদিকে। এই যে ৯। এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে তুমি যদি এই কর্ণ বরাবর আসো, এমনকি এইদিকে যাও, এইদিকে যাও, তুমি ১৫ পাবা। তুমি কত পাবা? ১৫ পাবা। যোগফল কত পাবা? ১৫ পাবা। দেখো তুমি ৮ আর ৩ এ কত? ১১, ১১ আর ৪ এ কত? ১৫। এবার তুমি এদিক দেখো, ৮ আর ১ এ কত? ৯, ৯ আর ৬ ১৫ পাবা। কত পাবা? ১৫ পাবা। তাই না? পাইছো? এবার তুমি এই কর্ণ বরাবর আসো। ৮ আর ২ এ ১০, ৮ আর ২ এ ১০ আর ৫ এ ১৫। দেখছো একটা বর্ণ, ম্যাজিক বর্ণ? এবার এই যে ৩ ক্রমের ম্যাজিক বর্ণের যে যোগফল ১৫ হচ্ছে, এটার একটা বেশ সূত্র আছে। সূত্র হচ্ছে কি? n ইনটু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2। n এর মান এখানে কত? ৩। n এর মান ৩। ৩ ক্রমে বের করতেছো, তাহলে ৩। তাহলে ৩ যদি হয় ৩, আর এখানে কত? ৩ এর উপর স্কয়ার। তাহলে ৩ তিরিকে ৯, তাই না? যোগ ১ ভাগ ২। তাহলে এখানে ৯ এর একে ১০, ১০ ভাগ ২। তাহলে কত? ৫। তো ৫। ৩ ৫ ১৫। পাইছো? যদি ৪ ক্রমের হয়, যদি ৪ ক্রমের হয়, ৪ ক্রমের হয়, তাহলে ৪ গুণিত ৪ ১৬। এই যে সংখ্যাগুলো ১ থেকে ১৬ এর মধ্যে হবে। আর যোগফল কত হবে? যোগফল হুম? এই যে n, n এর মান ৪ ইনটু n এর উপর স্কয়ার, অর্থাৎ ৪ এর উপর স্কয়ার ১৬ যোগ ১
ভাগ ২। তাহলে ৪ আর এইদিকে কত? ৪ এর একে ৪ এর একে কত? সরি ১৬ এর একে ১৭। ১৭ ভাগ ২। তাই না? ২ একে ২ আর এখানে কত? 2। তাহলে ১৭ দুগুণে ৩৪। ৩৪ পাবা। বুঝছো? যোগফল যেদিকে যাবা ৩৪ হবে। যদি ৫ এর হয় তাহলে কত? ৫ আর এখানে স্কয়ার ৫ ৫ ২৫ যোগ ১ ২৬। ২৬ আর ভাগ করলে ২ দিয়ে ভাগ করলে ১৩। তাহলে অর্থাৎ ১৩ ৬৫। যোগফল ৬৫ পাবে। এভাবে কিন্তু গঠন করবা। বুঝে গেছে? এই নিয়মে সেম প্রসেসে একদম বেসিক থেকে একদম ডিটেইলস যা কিছু আলোচনা করার এবং বেসিক থেকে প্রো পর্যন্ত এই নিয়মগুলোই সীমাবদ্ধ। বুঝা গেছে? কেউ যদি মাথায় রাখতে পারো তাহলে সে প্রো হয়ে গেছে। তো আজকে এখান থেকে প্যাটার্ন অধ্যায়টা এখান থেকেই শেষ। পুরা প্যাটার্নের যত কিছু আছে সব আলোচনা করছি। তো আজকে এখান থেকে থ্যাংক ইউ সবাইকে।